বিরোধী দল যতটা সিরিয়াস, যতটা সোচ্চার, এবং বৃহস্পতিবার বলা যেতে পারে, আজকে বৃহস্পতিবার যেহেতু পড়ে গেল, আজকে একটা বৈঠক হবে 11 দলীয় যে জোট, 11 দলীয় ঐক্য বলা হচ্ছে, সেখান থেকে নতুন কর্মসূচি হয়তো তারা দেবেন। সাধারণ মানুষ কি ঠিক এতটাই চিন্তিত? আসলে এখনই কি সাধারণ মানুষ আসলে আশাহত হয়েছে বলে মনে করেন সরকারের প্রতি? সাধারণ মানুষ কি এটা বিশ্বাস করছে যে সরকার আসলে পূরণ করবে না তাদের কমিটমেন্ট জুলাই সনদে যেটা আছে? আপনাদের আসলে পর্যবেক্ষণ কি? সাধারণ মানুষের সঙ্গে কথা বলে কি মনে হয়েছে, তারা কতটা? জি দেখুন, আমি আপনাকে প্রপোজ করব, জি আপনার মিডিয়ার পক্ষ থেকে একটা জরিপ চালাবেন দেশে। জি এই জরিপটা স্যাম্পলিং করবেন সারা বাংলাদেশের 64টা জেলায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে। নির্বাচন আগে করা হলে বলা হচ্ছিল যে আমরা আসলে ম্যানিপুলেট করি। আনসারটা দিন প্লিজ। What I am proposing you, I am proposing you to give you to conduct an extensive জরিপ। চালিয়ে দেখেন সরকারের এই আচরণে, এই যে জুলাই সনদ নিয়ে যা করছে, তাতে বাংলাদেশের কোন মানুষটা সন্তুষ্ট? একটা সেটেলড ম্যাটারকে আনসেটেল করেছেন তারা। সেটেল ম্যাটার কি ছিল? একটা নির্বাচন হবে, একটা গণভোট হবে, গণভোটের পরে একটা সংবিধান সংস্কার পরিষদ হবে, পার্লামেন্ট হবে, 180 দিন কাজ করবে, বাস সংবিধান সংস্কার পরিষদ বিলুপ্ত হয়ে যাবে, তারপরে পার্লামেন্ট তো শুরু থেকেই কাজ করবে। There is no harm. It was the agreed project. এই এগ্রিড প্রজেক্টটাকে নির্বাচনের পরে একেবারে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে উল্টা করে ফেলছেন। কার বলেন তো দেখি, কার বিশ্বাস থাকবে? কেনই বা বিশ্বাস থাকবে? একটা বিষয়কে একটু যুক্ত করতে পারি অ্যাডভোকেট শিশির মনির, আপনার অনুমতি নিয়েই। আপনি খুব চমৎকার করে স্পষ্ট করে বলছেন, মানে এটা আসলে সাধারণ জানতে চাওয়া। আমরা যখন দেখি প্রতিটা পাম্পে দীর্ঘ লাইন, গাড়ির সারি, তারা আসলে জ্বালানি পাচ্ছে না বা জ্বালানির জন্য অপেক্ষা করছেন, ওই মুহূর্তে তাদের কাছে আসলে 133টা অধ্যাদেশ ইম্পর্টেন্ট নাকি জ্বালানিটা আসলে ইম্পর্টেন্ট? এরকম করে যদি আমরা ক্লাসটা সার্ভে করি, তাহলে মানুষ আসলে কোনটাতে হ্যাপি হবে? ফ্যামিলি কার্ড পেলে খুশি হবে, নাকি আসলে অধ্যাদেশগুলো এখনই বাস্তবায়ন করতে হবে? যদি আপনি আপনার জায়গা থেকে একটা ব্যাখ্যা দিতেন। আপনার প্রশ্নের ধরন দেখে মনে হচ্ছে যে আমরা রাষ্ট্র প্রকল্প আর সার্ভিস বলতে দুটোকে আলাদা করতে পারছি না। না, আলাদা করেই বলেন, দুটো আলাদা করেই বলেন আর কি, দুটো আলাদা করে। সংবিধানের সংস্কার প্রক্রিয়ার যে প্রজেক্ট, দিস ইজ ওয়ান থিং। জি, আর সার্ভিস ওরিয়েন্টেশন ইন দ্য পাবলিক ডোমেইন, দিস ইজ ডিফারেন্ট থিং। আপনি একজন মানুষকে সার্ভিস দিবেন, পিপল হ্যাপি হবে, এটি তো স্বাভাবিক। আপনি তেল দিতে পারবেন না, পিপল আনহ্যাপি হবে, এটি তো স্বাভাবিক। আবার আপনি রাষ্ট্র প্রকল্পের ভিতরে যে ধরনের সংস্কার কর্মকাণ্ড করতে পারার কথা, যে এগ্রিমেন্ট, যে কমিটমেন্ট, সেখান থেকে সরে যাবে, তাহলে কি আমরা খুশি হব? আমরা আপনাদের কাজটায় আনবো, বিশ্বাস করব? কি করে বিশ্বাস করব? এত ফাইট করলাম একসাথে, রক্ত দিলাম, জীবন দিলাম, কতগুলো জিনিস একসাথে হয়ে ঠিক করলাম, আপনি ইলেকশনের পরে বেমালুম সব ভুলে গেলেন, তারপরে বলছেন আমাকে আপনি বিশ্বাস করেন। কি করে বিশ্বাস করবো আপনি? খুবই শক্ত যুক্তি। এবং আমরা যখন দেখি যে সাধারণ মানুষের কাছে কখনো কখনো তাৎক্ষণিক সার্ভিসটা অনেক ইম্পর্টেন্ট হয়ে যায়। কেন হবে না? আমি তো গাড়ি চালাই, আমি গাড়ি চালাই না? আমি আজকে সকালবেলা ভোর 6টায় লাইনে দাঁড়িয়েছি, আমি কিছুক্ষণ পরে আগে চলে আসছি, আমার ড্রাইভারকে দিয়ে বাচ্চাদেরকে স্কুলে হেঁটে নিয়ে গেছি, এবং সেখানে আমি 1:30টার সময় আমার একদম তাহলে এই যে বিভিন্ন সভা সেমিনার গুলো হচ্ছে, সেখানে আসলে এই নাগরিক সংকট নিয়ে একটু বলা তো প্রয়োজন। আমরা দেখতে পাচ্ছি যে টানা বিরোধী দলের পক্ষ থেকে এগুলোই আসছে। 1:30টার সময় তেল পেয়ে আমি মাত্র 2000 টাকা তেল পেয়েছি। আমার এই গাড়িতে আগামীকালকে চলবে, পরশুদিন আবার আমাকে একই কাজ করতে হবে। দেখেন, আমাদের সংসদে 62 বিধিতে একটা নোটিশ দিয়েছিলেন একজন সংসদ সদস্য, আমি দেখেছি যে নোটিশের সাবজেক্ট ম্যাটার ছিল, তার কপি আছে আমার কাছে, বিরোধী দলের একজন সংসদ সদস্য, যেখানে এই তেলের সংকট নিয়ে আলোচনা করার জন্য সংসদে একটা নোটিশ দিয়েছিলেন। সেই নোটিশটা ছিল স্থগিত প্রস্তাব। এই স্থগিত প্রস্তাবের নোটিশটা পার্লামেন্টে মাননীয় স্পিকার সেটাকে গ্রহণ করেন নাই। এখন রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনার প্রেক্ষাপটে এসে বিভিন্ন কথা বলছেন। কেউ বলছেন সারাদিন ঘুরেছি, তেল পাই নাই, কেউ বলছেন তেল শুধু সংসদে আছে, বাইরে নাই, নানান কথা শুনতে পাই আর কি আমরা। কিন্তু এটার এক্সটেন্সিভ আলোচনা, আমাদের সরকারের প্রবলেম কি জানেন? আমাদের দেশের কালচার এটা, কেউ তার সমস্যাটা এডমিট করে না।
সমস্যাটা এডমিট করতে হবে, তারপরে আপনাদের সলিউশন বের করতে হ্যাঁ, হবে। এবং এই মুহূর্তে হাতে যে খবরটা আছে তাতে হয়তো সমাধান কিছুটা পরিস্থিতি হয়তো সামাল দেয়া যাবে, কারণ 2 লাখ মেট্রিক টন তেল বা জ্বালানি সেটা এখন এসে নোঙর করেছে। আপনি যা যা বললেন সবকিছু নিয়ে একটু মেহেদী হাসান পলাশ আপনার মতামত জানতে চাই। আপনি হয়তো খেয়াল করেছেন অ্যাডভোকেট শিশিরমণি বক্তব্যের শুরুতে বলছিলেন, কিন্তু বিএনপি নিজেই তাদের যে 31 দফা আছে সেখানে স্পষ্ট করে নাকি বলেছে যে সংবিধান সংশোধন পরিষদ এরকম কিছু, তাই তো অ্যাডভোকেট শিশিরমণি একটু বলবেন? সংস্কার কমিশন গঠন করবে, সংবিধান সংস্কার কমিশন গঠন করার কথা। জি, কমিশন আর পরিষদ দুটো ডিফারেন্ট জিনিস। আপনি সংস্কার কমিশন এবং সংস্কার পরিষদ সেটা তো আলাদা জিনিস। আপনি দুইটা মানে মিক্স করে আমরা একটু শুনি মেহেদী হাসান পলাশ। সংস্কার পরিষদটাই গঠন করেন না, অসুবিধা কি? করেন নাই তো? ধন্যবাদ আপনাকে এবং যারা শুনছেন। এই যে মানে রাজনীতিটার জায়গাটা কিন্তু এখানেই। আমি বেশ কয়েকদিন ধরে এটা শুনছিলাম যে বিএনপি তাদের 31 দফায় সংবিধান সংস্কার পরিষদের কথা বলেছে, জুলাই সনদে সংবিধান সংস্কার পরিষদের কথা আছে, তাহলে বিএনপি এখন করছে না কেন? কিন্তু আসলে কিন্তু মানে সংবিধান বিএনপির যে 31 দফা, সেই 31 দফার কোথাও সংবিধান সংস্কার পরিষদের কথা বলা নেই, যেটা এখন অ্যাডভোকেট শিশিরমণির বললেন সংবিধান সংস্কার কমিশনের কথা বলা আছে। বাস্তবতাটা হলো, যদি আমরা পরিষদ বলি, পরিষদের ইংরেজি কি হয়? কাউন্সিল। কাউন্সিল এবং কমিশন, উনি আইনগতভাবে আরো ভালো ব্যাখ্যা করতে পারবেন যে এই দুটোর মধ্যে কিন্তু একটা ব্যাপক পার্থক্য আছে। বিএনপি কিন্তু এখনো বলছে যে আমি সেই সংবিধান, আমার যেটা, এটা তো তার 31 দফার প্রথমই মানে বিসমিল্লাহ, তাই না? সেই কাউন্সিলটা তিনি তারা মানে কমিশন, সেই কমিশনটা তারা করতে চাচ্ছে। তারা পরিষ্কার ভাষায় বলেছে যে আমরা এই সংবিধানের যে সমস্ত মানে দল আছে, যারা প্রতিনিধিত্ব, সব দল মিলে এবং এর বাইরে আরো যে সমস্ত রাজনৈতিক দল আছে এবং বিভিন্ন সুশীল সমাজ, বিভিন্ন পেশাজীবী, সবাইকে মিলে তারা একটা করতে চাচ্ছে। তারা করবো না তা কিন্তু না। দেখেন, জুলাই সনদের যে বিষয়টা, জুলাই সনদটা কিন্তু শুধু এই যে ধারাগুলো আছে সেটা না, কিন্তু জুলাই সনদে প্রত্যেকটা ধারায় ধারায় বিভিন্ন রাজনৈতিক দল, মানে প্রত্যেকটা রাজনৈতিক দল যে সমস্ত নোট অফ ডিসেন্ট দিয়েছে, সেই নোট অফ ডিসেন্ট সহই কিন্তু সবাই স্বাক্ষর করেছে। অর্থাৎ ওই নোট অফ ডিসেন্টগুলোও কিন্তু এই জুলাই সনদের পার্ট, তাই না? তো এই এখন হচ্ছে কি, বিরোধী দল ওই নোট অফ ডিসেন্টগুলো মানতে চাইছে না। নোট অফ ডিসেন্টে কিন্তু বলা আছে যে মানে যে সমস্ত রাজনৈতিক দল মানে নির্বাচনে অংশগ্রহণ করবে, তারা যদি তাদের ইশতেহারে এই নোট অফ ডিসেন্টগুলো উল্লেখ করে এবং সেইটা ভিত্তিতে যদি তারা রায় পায়, তারা যদি জয়লাভ হতে পারে, তাহলে তারা এটা করতে পারবে। তো এটা তো জুলাই সনদের অংশ। দেখেন, এখানে কিন্তু আমাদের চিফ হুইপ স্পষ্ট করে বলেছে যে সংবিধান সংশোধনে সরকারি বিরোধী দলের সম্মিলিত প্রস্তাব আনা হবে। বিরোধী দলের একটা কনফিউশনের জায়গা, তারা আগেই বলেছে যে তারা যদি এরকম কোনো টিমের মধ্যে থাকে, তাদের মতামতটা হয়তো সংখ্যাগরিষ্ঠতার মাপকাঠিতে হয়তো গুরুত্ব পাবে না। এই কনফিডেন্সটা আসলে বিরোধী দলের মধ্যে না আনলে কিভাবে? না, এখন আমি আপনাকে বলি, এইটা তো মানে পার্লামেন্টারি, এটা একটা পার্লামেন্টারি সিস্টেম। আপনার হা ভোট এবং না ভোটে জয়লাভ করবে যারা, হা ভোট যখন বেশি পাবে, মানে যে পক্ষে হা ভোট বেশি যাবে তারা সেটা জয়লাভ করবে। এটা তো পার্লামেন্টারি ডেমোক্রেসির ইয়েই। এখন ধরেন ইলেকশন হয়েছে, ইলেকশনে যারা বেশি ভোট পেয়েছে তারা জয়লাভ করেছে। এখন যারা কম ভোট পেয়েছে তারা যদি বলে যে আমাদেরকে জিতিয়ে দিতে হবে, এটা তো একটা অবাস্তব ঘটনা, এটা তো হতে পারে না। এটাই সিস্টেম। তো এখন প্রশ্নটা হলো এই যে, বাট এটা আলটিমেটলি জাজমেন্ট কারা করে? জনগণ। আজকে যেমন মানে বিরোধী দল যখন সংসদে তার কথা বলে যেটা পাচ্ছে না, সে মাঠে চলে এসছে। এটার প্র্যাকটিসটা কি? এটার যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই যে সাংবিধানিক বা পার্লামেন্টারি যে মানে ডেমোক্রেটিক যে প্র্যাকটিস, সেই প্র্যাকটিসে বিএনপির অভিজ্ঞতার কারণে বিএনপি এখানে অনেক বেটার একটা পারফরমেন্স করছে, সেখানে বিরোধী দল করতে পারছে না। প্রত্যেকটা রাজনৈতিক দলেরই কিন্তু একটা মানে থাকে, যা সে তার শক্তিশালী জায়গায়, বা যে কোনো মানুষই সে তার শক্তিশালী মাঠে খেলতে চায়, তার প্রিয় মাঠে খেলতে চায়। তো যেহেতু বিরোধী দল এখন যারা আছে, তাদের রাজপথে তাদের খুব মানে শক্তির জায়গাটা রাজপথ, তারা কিন্তু রাজপথে চলে এসছে। আমি বলতে চাচ্ছি যে যদি মানে বিরোধী দল কোনো ন্যায্য প্রস্তাব দেয় এবং সেটা যদি সংখ্যাগরিষ্ঠের মানে ভিত্তিতে যদি বিএনপি না করে দেয়, জনগণ কিন্তু এটা দেখবে এবং জনগণের কিন্তু এটা বলার সুযোগ আছে। জনগণ কিন্তু বোকা না,
এবং বিরোধী দল তো বলছে মানে পার্লামেন্টে যখন যে মানে ঘটনাগুলো ঘটছে যখন এটা কিন্তু বলার তো একটা ধরন থাকবে। আমি যদি আপনাকে এই পয়েন্টটা বলি, ধরুন অ্যাডভোকেট শিশির মনির এখন যে কথাগুলো বলছেন খুব যৌক্তিকভাবে, এটা খুব মানে সবার কাছে বোধগম্য করে তুলে ধরছেন, আমরা সেটা আলোচনা করার সুযোগ পাচ্ছি। কিন্তু যখন আমরা দিন শেষে সকালবেলা কোনো সংবাদ সম্মেলন কাভার করতে যাচ্ছি, আমরা দেখতে পাচ্ছি ভয়ঙ্কর রকমের শব্দ প্রয়োগ করে আক্রমণ হচ্ছে, প্যাথোলজিক্যাল লায়ার, এরকম শব্দ তো আসলে সংবাদেশেও আমরা করতে চাই না। একটা কমন গ্রাউন্ড থাকে না, সবাই কিন্তু জুলাইয়ের মাঠে ছিল এবং একটা দাবিতেই তারা ছিল, সেই জায়গা থেকে সরে এসে কেউ সরকার আর কেউ বিরোধী দলে আছে। কিন্তু আমাদের সেই শিষ্টাচার বা সেই বাক্যটাকে ব্যবহার করাটা তো সচেতনতার প্রয়োজন। এখানে আমি একটা কথা বলি, দেখেন এই যে জুলাই আন্দোলন হলো, জুলাই আন্দোলনের পরবর্তীকাল থেকে আমরা দেখলাম আমাদের রাজনীতির পরিভাষাটা আমি এটা নিয়ে লিখেছি, রাজনীতির পরিভাষাটা চেঞ্জ হয়ে গেছে। এবং শেখ হাসিনাকে ডিনাই করতে গিয়ে মানুষ যখন ক্ষোভ প্রকাশ করতে গিয়েছে সেখানে কিছু স্ল্যাং ব্যবহার করেছে, সেই স্ল্যাংটা ওই পরিস্থিতিতে কিন্তু মানুষের কাছে খারাপ লাগে নাই। কিন্তু পরবর্তীকালে যখন এইটা আবার মানে স্বাভাবিক রাজনীতি ফিরে আসলো, আমরা দেখলাম যে ক্রমান্বয়ে রাজনীতিতে একটা স্ল্যাংয়ের মানে স্রোত শুরু হয়ে গেল এবং আমাদের তরুণ প্রজন্মের মধ্যে এই স্ল্যাং এটা একটা মহামারীর আকারে দেখতে পারলাম, যেটা আমরা পূর্ববর্তী রাজনৈতিক কোনো সময়েই আমরা দেখি নাই। আমাদের সরকারের দল বিরোধী দল যত কিছু থাকুক, কিন্তু পারস্পরিক শ্রদ্ধার জায়গাটা কিন্তু কোনোদিন যায় নাই। কিন্তু এখানে হচ্ছে, আমি আবার এটাকে আরেকভাবেও দেখতে পারি যে আমরা দেখেছি যে বিশ্বের বিভিন্ন দেশে পার্লামেন্টের মধ্যে মারামারি হয়, চেয়ার ছোড়াছুড়ি হয়। আমি বাংলাদেশেও হয়েছে, মানে পাকিস্তান আমলে পার্লামেন্টে অনেক মাথা ফেটে গেছে, এই মানে হয়েছে। এই পার্লামেন্টের মধ্যে যদি এটুকু হয়, আমি সে পর্যন্ত যেতে চাই, যদি জনগণের স্বার্থে, যদি দেশের স্বার্থে বিরোধী দল যদি ওই পর্যায়েও যদি মানে অ্যাগ্রোভেট আচরণ করে, আমি তাকেও নেগেটিভলি মানে দেখবো না, যদি সেটা জনগণের স্বার্থে হয়, যদি জনগণের স্বার্থে হয়, যদি সেটা দেশের স্বার্থে হয়।